মৌলির ঘর থেকে বাণীর গয়নাটা খুঁজে বের করলো বাণী। প্রচন্ড মৌলির উপর রেগে গেল দাদু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মৌলির গায়ে হলুদ লাগিয়ে দেয় নকুল। তখন তো এই কাণ্ড দেখে মৌলি প্রচন্ড রেগে যায়। ওইদিকে নকুল বলে, তোমার মাকে বলেছিলাম যে এইসব নিয়ম কানুন গুলো পালন করতে, কিন্তু তোমার মা বলে তুমি নাকি অত্যন্ত বেপরোয়া, উচ্ছৃঙ্খল একটা মেয়ে। আর কি করব? তোমার মাকে তো আর আমি জোর করতে পারি না, তাই না? কারণ তোমার মা বিশেষ করে তো আর ভুল কথা বলছে না, তাই না? তুমি তো সত্যিই ওরকম বেপরোয়া আর উচ্ছৃঙ্খল। তখন এই কথা শুনে মৌলি প্রচন্ড রেগে যায় আর বলে, ইউ, এখনই এখান থেকে বেরিয়ে যাও। তখন নয়নতারা বলে, মৌলি, তুমি তোমার বাবা বাবা বলতে গিয়েও থেমে যায় নয়নতারা। তখন পিনাক্ষী সহ সবাই অবাক হয়ে যায়। তারপরেই নয়নতারা বলে, না না, তোমার জেঠুর সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? আজকে তোমার গায়ে হলুদ, তোমার জেঠুর সঙ্গে এরকম ব্যবহার করো না। তখন মৌলি চুপ হয়ে যায়। তারপরেই নয়নতারা বলে, নকুল বাবা, তুই এদিকে আয়। ওইদিকে দাদু বলে, ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো। অসুস্থ মানুষ, আপনারা কিছু মনে করবেন না। ওর না মাথাটা ঠিক নেই, ও একটু অসুস্থ। তখন নয়নতারা বলে, না না, আমার ছেলেটা কেন যাবে বলো তো? ও থাকুক না এখানে, ও আর কিচ্ছু করবে না। নকুল বাবা, তুই আমার কাছে আয়। এই বলে নিজের কাছে ডেকে নেয় নয়নতারা। ওইদিকে পিনাক্ষী মনে মনে বলে, আমার সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে, কিন্তু ডিএনএ টেস্টের রিপোর্ট, সেগুলো, সেটা মিথ্যে হতে পারে কি করে? তখন এই কথা ভেবেই পিনাক্ষী চুপ হয়ে যায়। ওইদিকে দেখা যাবে বাণী মৌলিকে বলে, মৌলি, তোমার আর পালানোর কোনো পথ নেই। এবার শুধু দেখো, তোমার পর্দা ফাঁস হবেই। বিয়ে থেকে তো পালানোর চেষ্টা করেছিলে, বলেছিলে দধিমঙ্গল হবে না, গায়ে হলুদ হবে না, কিন্তু দেখো সব কিছু হয়েছে, এবার বিয়েটাও হবে। তখন মৌলি বলে, না, আমি বিয়েটা কিছুতেই করব না। তখন বাণী বলে, তোমার বিয়েটা কে আটকায় আমিও দেখব, তোমাকে তো বিয়ে করতে হবে। ওইদিকে নয়নতারা মনে মনে বলে, আমি আটকাবো? আমার দিদি ভাইয়ের বিয়ে কিছুতেই হবে না। আর এবার চিতায় জ্বলবে তুমি, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তারপরে দেখা যাবে পিনাক্ষী আসে আর এসেই বলে, বাবা, বান্নির গয়নাটা তো পাচ্ছি না। তখন এই কথা শুনে দাদু বলে, গয়নাটা পাচ্ছ না মানে? গয়নাটা কোথায় গেল? তখন পিনাক্ষী বলে, জানি না তো, বাণীর গয়নাটা নেই, মৌলিটা আছে। তখনই অনিরুদ্ধ অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে দাদু বলে, দেখি তো, চলো তো, বাণীর গয়নাটা কোথায় যাবে? বাড়ি থেকে গয়না চুরি? আমি তো ভাবতেই পারছি না। তখন বাণী বাণী চুপ হয়ে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে, গয়না চুরি করে নিল? তারপরে দাদু বলে, না না, গয়না চুরি তো ভালো কথা নয়। ওদিকে অনিরুদ্ধ বলে, বাড়ি থেকে আর গয়না কারা চুরি করবে? বাড়িতে তো আছে কারা গয়নাগুলো সরাতে পারে, তারাই সরিয়েছে। তখন বাণী বলে, হ্যাঁ, বাড়ি থেকে আর গয়নাগুলো কি উড়ে চলে গেছে নাকি? তখন নয়নতারার মলি অবাক হয়ে বাণীর দিকে তাকিয়ে থাকে আর বলে, আমাদের দিকে এইভাবে তাকাচ্ছ কেন? তখন অনিরুদ্ধ বলে, আপনাদের দিকে তাকাবো কেন ঠাম্মি? আমরা তো চিন্তা করছি যে এই বাড়িতে কারা কারা গয়নাগুলো সরাতে পারে। তখন ঠাম্মি বলে, শোনো, এই বাড়িতে না গয়না চুরি হয় না। তখন সাথী বলে, কেন মাসিমা? আমরা যখন এই বাড়ি থেকে চলে গিয়েছিলাম, তখন আমাদের বাড়িতে বড় ধরনের একটা চুরি হয়েছিল, ভুলে গেছেন? তখন নয়নতারা ভয় পেয়ে যায় আর বলে, সাথী, তুমি ইদানিং না বড্ড বাড়াবাড়ি করছো, বেশি কথা বলছো। তখন বাণী বলে, না ঠাম্মি, আমার শাশুড়ি মায়ের সঙ্গে একদম উঁচু গলায় আপনি কথা বলবেন না, বুঝতে পেরেছেন? গয়নাটা এই বাড়ি থেকে চুরি হয়েছে। তখন মৌলি বলে, আমার না এসব আর ভালো লাগছে না, এত বড় বড় কথা ভালো লাগছে না। তখন দাদু গয়নাটা খুঁজে না পেয়ে এসে বলে, গয়নাটা আমি খুঁজে পাচ্ছি না। তখন অনিরুদ্ধ বলে, গয়নাটা কোথায় চলে গেল? গয়নাটা চুরি হয়ে গেল তাহলে? তখন বাণী বলে, গয়নাটা আমার ছিল তো, সেজন্য আমারটাই সরিয়ে নেওয়া হয়েছে, সমস্যা নেই। দাদু, আমাকে শুধুমাত্র আশীর্বাদ করলেই হবে। আমার না কোনো রকম কোনো গয়না চাই না, আপনি আমাকে শুধুমাত্র আশীর্বাদ করুন। কিন্তু গয়নাটাও তো বাড়ি থেকে চুরি হয়েছে, তাই সেটাও তো খুঁজে বের করতে হবে, কোথায় গেল, গয়নাটা কে নিয়েছে সেটা কিন্তু আমি আগেই জানি। তখন দাদু বলে, তুমি চুপ করো বাণী, যেই গয়না দিয়ে আমি তোমাকে বলেছিলাম আশীর্বাদ করব, আমি তোমাকে আশীর্বাদ করবই, খালি হাতে আশীর্বাদ করব না। দাঁড়াও, আমি আসছি। এই বলে দাদু ভিতরে চলে যায়। ওইদিকে অন্তরা অনিরুদ্ধ আর বাণীকে বলে, বৌদি, সেদিন তোমাদের বললাম না যে ঈশানী আন্টির ঘর থেকে মৌলি আর বিদ্যুৎকে আমি বেরোতে দেখেছি, ওরা কিছু একটা লুকোচ্ছিল। আমি শিওর যে ওরা সেদিনই এই গয়নাটা চুরি করেছে। তখন বাণী বলে, তাহলে গয়নাটা তো ওদের ঘর থেকে উদ্ধার করতেই হবে, ওরা ছাড়া এই গয়নাটা কেউ সরায়নি আমি জানি। তখনই দাদু একটা গয়নার বাক্স নিয়ে সবার সামনে আসে আর এসেই বলে, বাণীকে যখন আমি বলেছি আশীর্বাদ করব, আমি গয়না দিয়েই আশীর্বাদ করব। এটা ছিল
পিনাক্ষীর মায়ের গয়না। এখানে একটা হার আর দুটো বালা আছে। তখন তো বাণী চমকে যায়। ওইদিকে সাথী ভীষণ খুশি হয়ে যায়। তখন নয়নতারা মনে মনে বলে, বড়জনের গয়না কোথায় ছিল এতদিন? বুড়োটা এতদিন কোথায় লুকিয়ে রেখেছিল গয়নাটা? ইস, গয়নাটা আমার হাতছাড়া হয়ে গেল। ভালো লাগছে না। এই গয়না কেন এই বাণীকে দেবে বুঝতে পারছি না। তখন বাণী বলে, না না দাদু, ঠাম্মির এটা শেষ স্মৃতি, আমাকে দেওয়া দরকার নেই। তখন দাদু বলে, চুপ করো তুমি, আমি যেটা বলেছি আমি সেটাই করব, তুমি এগিয়ে এসো। তারপরেই বাণী এগিয়ে যায়। ওইদিকে দাদু গয়নাটা বাক্স থেকে বের করলেই নয়নতারার চোখ দুটো বড় বড় হয়ে যায়। আর মনে মনে বলে, এই বাণী ডাকাত রানী এত বড় গয়না পাবে? তখনই বাণী নিতে না চাইলেও দাদু বলে, বাণী, বাড়াবাড়ি করতে বারণ করেছি। শোনো, এই গয়নাটা তোমাকে আমি দিচ্ছি, তুমি নাও। তখন অনিরুদ্ধ বলে, বাণী, গয়নাটা তুমি নিয়ে নাও। আর তাছাড়া ঘরের গয়না তো ঘরেই আসছে। তুমিই তো এই রায়বাড়ির আসল মেয়ে, বাণী রায়চৌধুরী। তাহলে গয়নাটা তো হিসেব মতো তোমারই পাওয়ার কথা। তখন দাদু বলে, অনিরুদ্ধ, তুমি সেই আবার তোমার আগের কথাতে ঢুকে যেও না। দেখো, এটা বাণীর উত্তরসূরি বা অন্য কিছু বলে আমি দিচ্ছি না। শুধুমাত্র বাণীর গয়নাটা হারিয়ে গেছে বলে, সেটা খুঁজে পাচ্ছি না বলেই আমি এই গয়নাটা দিয়ে বাণীকে আশীর্বাদ করছি। বাণী, এগিয়ে এসো, যেটা বলেছি সেটা শোনো। তখনই বাণীকে অনিরুদ্ধ বলে, যাও। তারপরে বাণীকে নিজের হাতে গয়নাটা পরিয়ে দেয় দাদু, যা দেখে মৌলি আর বিদ্যুৎ প্রচন্ড রেগে যায়। এদিকে বালাগুলো বাণীর হাতে পরিয়ে দেয় দাদু। তখন মৌলি মনে মনে বলে, বাণী গলার হার পেলো, আবার বালাও পেলো। দূর, আমার ভালো লাগছে না, এসব না আমি সহ্য করতে পারছি না। তারপরে বাণী দাদুকে প্রণাম করে আর দাদুও বাণীকে আশীর্বাদ করে। এদিকে সাথী বলে, কিন্তু গয়নাটা এভাবে চুরি হয়ে গেল, গয়না চুরি তো ভালো কথা নয়। তখন দাদু বলে, হ্যাঁ তাই তো, বিয়ের আগে এরকম গয়না চুরি, এটা তো শুভ লক্ষণ নয়। ওইদিকে ঠাম্মি মনে মনে বলে, অশুভ ঘটনার জন্য আমি আছি তো। এদিকে বাণী অনিরুদ্ধকে বলে, মিস্টার চ্যাটার্জি, আমাকে যে করেই হোক গয়নাটা খুঁজে বের করতেই হবে। আমি তো জানি যে গয়নাটা কার ওখানে আছে, তাই কিছুতেই আমি গয়নাটা এভাবে ওদের হতে দেব না। আপনি চলুন, ফুল নিয়ে আসুন তো। তারপরে ফুল নিয়ে মৌলির ঘরে আসে বাণী। তখন মৌলি বলে, তোমরা এখানে কেন? তখন বাণী বলে, তোমার ঘরটা আমরা সাজাবো। কনের ঘর না সাজালে হয় নাকি? তখন মৌলি বলে, আজকে কি আমার ফুলসজ্জা নাকি? তখন বাণী বলে, কেন জানো না, বিয়ের দিনও কনের ঘর সাজাতে হয়, না হলে লোকে কি বলবে? তারপরে বিদ্যুৎ বারণ করলেও বাণী আর অনিরুদ্ধ কিছুতেই শুনে না। ওইদিকে অন্তরা মৌলিকে চেপে ধরে রাখে। তারপরে বিদ্যুৎকে চেপে চেপে ধরে রাখে আর্য। এদিকে বাণী আর অনিরুদ্ধ বলে, এবার আমরা ঘরটাকে সুন্দর করে সাজাবো। মৌলি, তোমার চিন্তা করতে হবে না, আমি আছি তো। আমরা দেখো কি সুন্দর করে ঘরটা সাজিয়ে দেই। ঘরটা না সাজালে কেমন না বিয়ে বিয়ে লাগছে না। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ তাই তো, এত কষ্ট করে তোমরা বিয়ে করতে পারবে, এতটুকু সহ্য করতে পারবে না? তুমি বরং আমার ঘরটা সাজাও। তখন মৌলি রেগে যায় আর বলে, কেন, আমি তোমার ঘর গিয়ে কেন সাজাবো? তোমার ঘর আমি সাজাবো কেন? আমি কি চাকর নাকি? ওইদিকে অনিরুদ্ধ আর বাণী ঘর সাজানোর নাম করে পুরো ঘর খুঁজে খুঁজে দেখতে থাকে। তখন মৌলি বলে, এটা ঘর সাজানো হলো নাকি? তখন অন্তরা বলে, তোমার না রুচিই নেই, এটাই তো ঘর সাজানো। তখনই ড্রেসিং টেবিলের নিচেই বাণী সেই গলার হারটা পেয়ে যায়। তখন গলার হারটা সেই ড্রেসিং টেবিলের নিচ থেকে বের করে এনেই যখন নিজের হার দেখতে পায়, তখন তো বাণী অবাক হয় আর বলে, আরে, এটা কি? তখন তো মৌলি প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপর অনিরুদ্ধ বলে, দেখি দেখি, কি পেয়েছো বাণী? তখন বাণী হারটা দেখিয়ে বলে, দেখেছেন মিস্টার চ্যাটার্জি, এটা তো আমার জন্য আনা হারটা, এখানে কি করে এলো? তখন বিদ্যুৎ আর মৌলি কি বলবে কিছুই বুঝতে পারে না। তারপর আর্য বলে, এ কি, তোমাদের ঘরে কি করে এলো এই গয়নাটা? আর তখন অন্তরা বলে, মৌলি, তুমি কিনা শেষ পর্যন্ত এই গয়নাটা চুরি করলে, আমি তো ভাবতে পারছি না। তখন বাণী বলে, বিদ্যুৎ, কি, এই গয়নাটা এখানে এলো কি করে? তার মানে তোমরা সরিয়ে রেখেছিলে, তাই তো? তখন মৌলি মনে মনে বলে, এই প্ল্যান করে ওরা এখানে এসেছিল। তারপরেই অনিরুদ্ধ বলে, কি বলো, এই গয়নাটা এখানে কি করে এলো? না হলে এখনই আমরা দাদুর কাছে গিয়ে বলবো। তখন বিদ্যুৎ বলে, না না, বলার দরকার নেই। আসলে আমার বেবির না এই গয়নার ডিজাইনটা খুব পছন্দ হয়েছিল, তাই আমার বেবি আরেকটা অর্ডার করে দিয়েছিল। কিন্তু তখনই এটা পড়তে গিয়ে মাথা ঘুরে যায় আর ড্রেসিং টেবিলের নিচে চলে যায়। তখন বাণী বলে, তাই নাকি? ইদানিং ঘন ঘন মাথা ঘুরাচ্ছে দেখতে পাচ্ছি। তখন বিদ্যুৎ বলে, হ্যাঁ, ওর তো পেটে কৃমি হয়েছে, মাথায় উঠে যাচ্ছে। তখনই মৌলি বমির নাটক করলেই অন্তরা বলে, দেখেছো, আবার বমিও আসছে। তার মানে কিছু একটা সুখবর তো আছেই, আমি বুঝতে পারছি, সেই জন্য এরকম করছে। তারপরেই
মৌলি বলে, চুপ করো তুমি, আমার না এসব আর ভালো লাগছে না। তখন বাণী বলে, শোনো, আমরা না এটা উদ্ধার করতে এখানে এসেছিলাম। আমরা আগেই জানতাম যে আমার শুধুমাত্র আমাকে আশীর্বাদ করবে বলেই এই হারটা তোমরা সরিয়ে রাখতে পারো। আর শুধুমাত্র আমাকে গয়নাটা পেতে দেবে না বলেই এই গয়নাটা তোমরা সরিয়ে রেখেছিলে। কারণ মৌলির তো প্রথম থেকেই এই গয়নাটার দিকে চোখ ছিল, তাই তো? তখন অন্তরা বলে, হ্যাঁ বৌদি, আমি তো সেদিনই বুঝতে পেরেছিলাম, যেদিন ওদেরকে ঈশানী আন্টির ঘর থেকে বেরোতে দেখেছিলাম। চাদর মুড়ি দিয়ে বেরোচ্ছিল, কিছু একটা লুকোচ্ছিল, দেখেই বুঝতে পেরেছিলাম যে ওরা কিছু একটা করছে। আর এখন তো বুঝতেই পারলাম যে ওরা কি চুরি করেছিল। তখন বাণী বলে, এখন যদি দাদুকে বলি তখন কি অবস্থা হবে মৌলি, বুঝতে পারছো তো তুমি? এরকম একটা কাণ্ড করার আগে তোমার তো ভাবা উচিত ছিল। আসলে তোমার মধ্যে আর আমার মধ্যে না অনেক তফাৎ। আমি তো এই রায়বাড়ির মেয়ে, আমি সবাইকে নিয়ে চলতে পারি, সবকিছু মেনে নিতে পারি। আমার না গয়নার দরকার ছিল না। আমাকে যদি দাদু লোহা দিয়ে ও বরণ করতো না, তাতেও আমি খুশি হতাম। আর সেই লোহাটাকেও আমি খুঁজে বের করতাম। আর এটা তো একটা গয়না, তাই এটা তো আমাকে খুঁজে বের করতে হতোই। এবার মৌলি, তোমার পর্দা সবার সামনে ফাঁস হবে, তুমি চিন্তা করো না, বিয়েটা তো তোমাদের করতেই হবে। তখন এই কথা শুনে বিদ্যুৎ আর মৌলি প্রচন্ড রেগে যায়। তারপর অনিরুদ্ধ আর বাণী বলে, ব্যাস, আমাদের যেটা পাওয়ার কথা ছিল সেটা তো আমি পেয়েই গেলাম। এবার আস্তে আস্তে সবার পর্দাটা ফাঁস হওয়ার কথা, ফাঁস হওয়ার পালা। এবার দেখো শুধু মৌলি, আমি তোমার সঙ্গে কি করি। এই বলেই বাণী ওরা চলে যায়। তখন মৌলি বলে, এই 2 টাকার বাণী, সেও কিনা আমাকে থ্রেট করছে। আমার না আর ভালো লাগছে না। তখন বিদ্যুৎ বলে, কুয়াশা জেলে আছে, তারপরেও এই বিয়েটার খবর যদি কুয়াশা জানে না, আমাকে পুরো শেষ করে দেবে। কি করব আমি কিছু বুঝতে পারছি না। তখন মৌলি বলে, এই বিয়েটা না কিছুতেই হবে না, এই বিয়েটা আমি কিছুতেই করব না, বিয়েটা যে করে হোক বন্ধ করো। তখন বিদ্যুৎ বলে, কি করে বন্ধ করব, গ্র্যান্ডমামি তো বললো যে বিয়ের দিনে ওরা চিতায় পড়বে। অন্যদিকে দেখা যাবে বাণী সেই গয়নাটা নিয়ে দাদুর কাছে যায়, গিয়ে বলে, দাদু, এই যে সেই হার। তখন তো দাদু দেখেই অবাক হয় আর বলে, এই হারটা কোথায় পেলে বাণী? আমরা এত খুঁজলাম, কোথাও তো পেলাম না। তখন পিনাক্ষী বলে, হ্যাঁ বাণী, আমরা তো কোথাও খুঁজে পেলাম না, এই গয়নাটা তোমরা কোথায় বের করে আনলে? তখন অনিরুদ্ধ বলে, আসলে এই গয়নার না দুটো পা গজিয়েছিল, ওরা এমন এক ঘরে চলে গিয়েছিল যে ঘরে যাওয়া উচিত ছিল না। তখন দাদু বলে, অনিরুদ্ধ, এখন না মজা করার সময় নয়, আর মজা করার বিষয়ও নয় এটা, কোথা থেকে উদ্ধার করেছো সেটা বলো। তখন বাণী বলে, থাক না দাদু, আজকে একটা শুভ দিন, আজকে এসব কথা না জানাই ভালো, জানতে পারবেন বিয়ের পরে, সবকিছু জানতে পারবেন। তখন দাদু বলে, সেই জন্য জানবো না যে কে এই কাজটা করেছে? তখন পিনাক্ষী বলে, হ্যাঁ বাবা, বাণী কিন্তু ঠিক কথাই বলছে, আজকে একটা শুভ দিন, এখন না এসব কথা জানার দরকার নেই। আমরা তো জানতেই পারবো যে গয়নাটা কে নিয়েছিল। আজকে শুধুমাত্র বাণীকে আশীর্বাদ করুন। তখনই দাদু এই গয়নাটাও বাণীকে দিয়ে দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে